রূপসীর অভিশাপ। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির কাছে এক পুরনো ভাড়া বাড়ি। দেখতে আর ৫টা সাধারণ বাড়ির মতোই, তবে এর একটা বিশেষত্ব ছিল। বাড়িটা কখনোই খালি থাকত না। এক ভাড়াটিয়া চলে গেলে আর একজন যেন থেকে জুটে যেত। কিন্তু কেউ সেখানে ৬ মাসের বেশি থাকত না, কারণ বাড়িটার ৫ম তলার সিঁড়িতে মাঝে মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। গল্পটা শুরু হয়েছিল শওকত সাহেবের পরিবারকে নিয়ে। তারা ঢাকা শহরে নতুন এসেছিল। অনেক খোঁজাখুঁজির পর এই বাড়িটা তাদের পছন্দ হল। ভাড়া বেশ কম আর জায়গাটাও চমৎকার। বাড়িওয়ালা মুচকি হেসে বললেন, আপনারা যত ইচ্ছা থাকতে পারেন, কেউ আপনাদের বিরক্ত করবে না। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়লেই শওকত সাহেবের স্ত্রী রূপা এক অদ্ভুত নূপুরের শব্দ শুনতে পেতেন। শব্দটা আসত ৫ম তলার সিঁড়ি থেকে। প্রথমে তিনি ভাবলেন অন্য কোনো ভাড়াটিয়া হবে, কিন্তু শব্দটা ছিল খুব অদ্ভুত। মনে হচ্ছে কেউ যেন খুব ধীর গতিতে থেমে থেমে সিঁড়ি দিয়ে নিচে নামছে। একদিন রূপা রাতের বেলা রান্নাঘরে কিছু নিতে গিয়ে শব্দটা খুব স্পষ্ট শুনতে পেলেন। কৌতূহলবশত তিনি ৫ম তলার সিঁড়ির দিকে তাকালেন। দেখলেন সিঁড়ির মাঝামাঝি জায়গায় একটা আবছা ছায়া। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। রূপা ভয়ে জমে গেলেন। ভয়ে তার হাত থেকে থালাটা পড়ে গেল, আর শব্দটা শুনে ছায়াটা এক নিমেষে মিলিয়ে গেল। পরের দিন রূপা তার স্বামীকে সব খুলে বললেন। শওকত সাহেব সব শুনে হেসে উড়িয়ে দিলেন, তোমার মনের ভুল, নতুন জায়গায় এসেছ তাই হয়তো এসব মনে হচ্ছে। কিন্তু ভুলটা শুধু রূপার ছিল না। কয়েকদিন পর তাদের ৭ বছরের ছেলে আরিফ রাতে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে বলল, মা, ওই যে বুড়ো গাছটাই কে যেন বসে আছে, তার পা দুটো উল্টো। শওকত সাহেব তখন ছেলের সঙ্গে বারান্দায় গিয়ে দেখলেন কিছুই নেই, কিন্তু তার মনে এক অজানা ভয় ঢুকে গেল। এরপর থেকে প্রায়ই তাদের ঘরের আলো দপদপ করে জ্বলে নিভে থাকে। রাতের বেলা ফ্রিজের ভেতর থেকে কিছু পড়ার শব্দ শোনা যায়। ভাড়াটিয়ারা তখন বাড়িওয়ালার কাছে গেলেন। সবাই একই অভিযোগ করল, রাতে কিছু একটা নড়ে চড়ে বেড়ায়, কিছু একটা দেখে তারা ভয় পায়। বাড়িওয়ালা নির্বিকারভাবে বললেন, আরে বাবা, এটা তো রূপসী আপার বাড়ি, তিনি তো এখানেই থাকেন। রূপসী কে জানতে চাওয়ায় তিনি এক করুণ গল্প শোনালেন। প্রায় ২৫ বছর আগে রূপসী নামে এক সুন্দরী তরুণী এই বাড়িতে আত্মহত্যা করেছিল। তার স্বামী তাকে ছেড়ে গিয়েছিল। এই দুঃখে রূপসী এই বাড়ির ৫ম তলায় ফাঁসি নিয়েছিল। তার মৃত্যুর পর থেকে বাড়িটায় নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ভাড়াটিয়ারা ভয়ে বাড়ি ছাড়ার কথা বলল। বাড়িওয়ালা বললেন, শোনো, সে কাউকে আঘাত করে না, তার শুধু সঙ্গ দরকার। ভাড়াটিয়ারা এক কথায় রাজি হল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেই রাতেই। শওকত সাহেব তার পরিবারকে নিয়ে বাড়ি ছাড়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলেন। রাত তখন ২টো। শওকত সাহেব হঠাৎ শুনলেন বাইরে থেকে তার নাম ধরে কেউ ডাকছে। শওকত, শওকত, বেরিয়ে এসো। ডাকটা শুনতে অবিকল তার স্ত্রীর গলার মতো লাগছিল। তিনি ভাবলেন রূপা তাকে ডাকছে, কিন্তু রূপা তো তার পাশেই গভীর ঘুমে। হঠাৎ তার মনে পড়ল গ্রামের লোককথায় নিশির কথা, যে নিশির ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। শওকত সাহেব ভয়ে কুঁকড়ে গেলেন। ডাকটা আবার এলো, এবার আরও জোরালো। শওকত, আমি রূপসী, একা আছি, তুমি আমাকে সঙ্গ দেবে? শওকত সাহেব বুঝলেন এটা তার মনের কোনো ভুল নয়, রূপসীর আত্মা তাকে ডাকছে। তিনি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইলেন। সকালে উঠে দেখেন তার স্ত্রী আর ছেলে তার পাশেই শুয়ে আছে, কিন্তু তার শরীরে কোথাও একটা সূক্ষ্ম আঁচড়ের দাগ, যেন অদৃশ্য কোনো হাত তাকে স্পর্শ করেছে। এরপর থেকে শওকত সাহেব রাতের বেলায় ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমান। তিনি এখনও সেই বাড়িতেই থাকেন, কারণ তিনি জানেন রূপসী তাকে যেতে দেবে না। প্রতি অমাবস্যার রাতে তিনি শোনেন ৫ম তলার সিঁড়িতে একটা চাপা কান্না আর নূপুরের শব্দ, আর তার কানের কাছে সেই ফিসফিসানি, শওকত, শওকত, বেরিয়ে এসো। শওকত সাহেব এখন জানেন বাড়িওয়ালা সেদিন সত্যি কথা বলেছিলেন। রূপসী কাউকে আঘাত করে না, কিন্তু সে একা থাকতে পারে না, তাই সে নতুন নতুন সঙ্গীদের খুঁজে বেড়ায়। এই গল্পের শেষ নেই, কারণ রূপসীর ডাক আজও শোনা যায়। আর ঢাকার বুকে এমন আরও অনেক রূপসী তাদের সঙ্গীর অপেক্ষায় আছে, যারা রাতের অন্ধকারে নিশির ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় থাকে।